ঘটনাটি ১৯৮৬ সালে আমার বাবার সাথে ঘটে। সম্পর্কে যিনি আমার দাদু হন, বাবা চাচার সাথেই এটি ঘটে। এইবারে ঘটনাটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। যদিও ঘটনাটি বড়, আমি যতটা সম্ভব ছোট করে গুছিয়ে লেখার চেষ্টা করছি। বেশ আগের কথা, আমার দাদু ছিলেন। আমার দাদুর নাম ছিল মাকসুদ শেখ। পেশায় তিনি একজন কবিরাজ ছিলেন। যুবক বয়সে তিনি ভীষণ সাহসী, গান গাইতে পারতেন। গ্রামের গানের আসরগুলোতে প্রতি বছর তিনি সেখানে গান গাইতেন। সবুজ গ্রামের মাঠের শেষ প্রান্তে ছিল দাদুর বাড়ি। একদিন কিছু লোক খুব তাড়াহুড়ো করে একটা মেয়েকে দাদুর বাড়িতে নিয়ে আসে চিকিৎসার জন্য। দাদু বাড়িতে ছিলেন না। মেয়েটির আচরণ ছিল অস্বাভাবিক। আশেপাশের লোকজন বাড়িতে জড়ো হয়ে যায়। মেয়েটিকে দেখে দাদুকে ডাকা হয়। তিনি বাড়ি থেকে লোকসমাগম কমিয়ে দিলেন এবং মেয়েটি চিকিৎসা শুরু করলেন। কিন্তু মেয়েটা সেই ভয়ঙ্কর আচরণ। জিভ থেকে জিভ একটা হাতের মতো বেরিয়ে বারবার মাথায় স্পর্শ করছিল। রক্তলাল দুটি চোখ, নিজের চুল নিজে ছিঁড়ে ফেলা, এগুলো যেন দাদুকে একদমই আটকে দিচ্ছিল। অবশেষে তিনি পারেন। সেটাও ছিল সামান্য একটি চিকিৎসা মাত্র। এটি তিনি তেল পড়া, পানি পড়া ইত্যাদি দিয়ে তার পরিবারকে বলে দেন। পরের সপ্তাহে আবার নিয়ে আসতে বলেন। দাদুর দিনগুলো অন্য কয়েকটি দিনের মতেই কাটছিল। হঠাৎ একদিন রাতে তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তার সামনে ভয়ঙ্কর কুৎসিক বিকৃত চেহারার মাঝবয়সী একটি নারী অবয়ব উপস্থিত হয়ে বলে, আমাকে ওর থেকে আলাদা করিস না, এর জন্য তোর অমঙ্গল হবে। ঘুম ভেঙে যায় দাদুর এবং বিষয়টা সাধারণভাবে নিয়ে উড়িয়ে দেন। ঠিক তার পরদিন রাতে আমার দাদি একই স্বপ্ন দেখেন, যেখানে একটি বিকৃত নারী অবয়ব উপস্থিত হয়ে আমার দাদিকে বলে, যাও, তোমার স্বামীকে বলে দাও আমাকে ওর থেকে আলাদা না করতে। সকালে বিষয়টা দাদুর সঙ্গে শেয়ার করেন এবং তিনি দাদিকে বলেন, ওটা কোনো ব্যাপার না, ঘুম ভালো হয়নি, তোমার জন্য এমনি দেখেছ। তিনি দাদিকে কিছু নিয়মকানুন বলেন এবং ঘুমানোর আগে এগুলো পালন করতে বলেন। দিনকাল ভালোই চলছিল। ৭ দিন পরে সেই মেয়েটিকে দাদুর কাছে আনা হয়। মেয়েটির অবস্থা বেশ বাজে ছিল। আমার দাদুটা ভালোভাবেই বুঝতে পারলেন তার কবিরাজি দক্ষতা আর ব্যবহার করে। তিনি দেখলেন মেয়েটির সঙ্গে একটি জিন আছে। সেটা ছিল একটি মহিলা জিন। তার পরিবারকে কথাটা জানানো হলে তারা দাদুর ওপর চিকিৎসার ভার দেন। তারা টুকটাক এই সম্পর্কে জানতেন। দাদু বেশ কিছু সময় ধরে কবিরাজি চালিয়ে জিনটাকে বিদায় করলেন। কে জানত যে বিদায় করার সেই জিনটি আমার দাদুর সংসার জীবনে একসময় কাল হয়ে আসবে। আমার দাদি তখন গর্ভবতী। কোনো এক কারণে একদিন রাতে তিনি বাইরে আসেন, হাতে হারিকেনের আলো। সেই আলোয় তিনি উঠানের পাশে থাকা সুজন গাছের নিচে কিছু একটা দেখতে পেলেন। গরু ছাগল হতে পারে ভেবে তিনি একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলেন। কাছে গিয়ে তিনি যা দেখলেন তার কোনো যুক্তি খাটে না। তিনি দেখলেন সুজন গাছের নিচে বসে আছে সেই রাতে স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর নারী অবয়ব, যার গলায় ছিল লাল লাল গোল ছোপ। রক্তের মতো চোখে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দাদির দিকে। এই দৃষ্টি দেখে দাদি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলে তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলেন। পরদিন দাদু তার বাড়ি বন্ধ করে দেন। এরপর বেশ কিছুদিন তেমন কিছু হয়নি। একদিন রাতে দাদির পেটে খুব ব্যথা শুরু হয়। সন্তান তিনি প্রথমবারের মতো প্রসব করেন। দাইমা বাচ্চা হাতে নিয়ে নিজেই অবাক। বাচ্চাটি মৃত এবং তার গলায় ছিল লাল লাল ছোপ। চোখ দুটো ছিল রক্তের মতো লাল, যেন দাদির সেই রাতে সুজন গাছের নিচে দেখা সেই ভয়ঙ্কর নারী অবয়বের একটি প্রতিচ্ছবি। বাচ্চাটি তাড়াতাড়ি দাফন করা হয়। এই মর্মান্তিক ঘটনার পর ২-৩ মাস সবকিছু স্বাভাবিক ছিল। একদিন পাশের গ্রামের একটা পালা গানের মঞ্চে ডাক পান দাদু। সময়মতো সেখানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষে মাঝরাতে বাড়ি ফেরার জন্য রওনা করেন। কে জানত ওই রাতে তার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটবে। বাড়ি ফেরার পথ ছিল একটি নদী। নদীপথ ধরে ওই রাতে খেয়াঘাটে পৌঁছালেন দাদু। একটিমাত্র ডিঙি ছিল ঘাটে। নদী পার হলেন তিনি। নদীর ও পারে ছিল একটা শ্মশানঘাট, যেটার পাশ দিয়ে বাড়ি আসতে হতো। শ্মশানঘাট পার হলেন। চারিদিকে নিস্তব্ধতা আর অন্ধকার। হাতে ছিল ব্যাটারি চালিত একটা টর্চ। হঠাৎ তিনি নাকে খুব বাজে একটা গন্ধ পেলেন আর অনুভব করলেন তার পেছনে কেউ একজন আছে। হতে পারে গ্রামের কেউ, এটা ভেবে টর্চটা ঘুরিয়ে মারলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তার মনে এক অজানা আতঙ্ক জেঁকে বসল। দ্রুত দোয়া পড়ে নিজের শরীর ঢেকে নিলেন। আবার বাড়ির পথে হাঁটা শুরু করলেন। তবুও মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে যাচ্ছিল। মাঠের শেষে ছিল কাঁঠালতলায় সেই ভীতিকর বাগান। দিনের বেলাও একা সেখানে কেউ যায় না, আর রাতের বেলায় ওখান দিয়ে আসা রীতিমতো অসম্ভব। তবুও ওই রাস্তায় ধরতে হবে। রাত অনেক হয়েছে, তাই দাদু সাহস করে ওই রাস্তায় ধরলেন। বেশ কিছুদূর এগিয়ে যাওয়ার পর তার নাকে তীব্র গন্ধটা আবার আসলো। গন্ধটা স্বাভাবিক থেকে তীব্রতর হতে লাগল।
তিনি নিজেকে বোঝাতে চাইলেন এটা কিছু না, তবে ভয় তাকে জাপটে ধরেছিল চারদিক থেকে। পেছন থেকে এবার অদ্ভুত কিছু আওয়াজ কানে এলো। তিনি পেছনে তাকালেন না, টর্চ হাতে সোজা এগিয়ে গেলেন। হঠাৎ মনে হলো শুকনো পাতার ওপর দিয়ে কেউ হাঁটলে যেমন মচমচ আওয়াজ হয়, এমন শব্দ করে কেউ একজন তার পাশে হাঁটছে। অজান্তে পাশের সেই ভয়ঙ্কর বাগানের দিকে টর্চের আলো চলে যায়। আলোতেই তিনি যা দেখলেন তা হয়তো সেই রাতেই তার জন্য অপেক্ষা করছিল। হালকা আলোয় দেখতে পেলেন পাশে একটা কবরের মাটি ভেঙে একজন বের হয়ে আসছে। শুরুতে ভেবেছিলেন শিয়াল টিয়াল হবে, কিন্তু না, সেটা আর কিছুই ছিল না। সেটা ছিল দাদুর স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর নারী অবয়ব। দাদু বুঝলেন আজ কিছু খুব খারাপ ঘটতে যাচ্ছে। হঠাৎ করে লাইটটা হাত থেকে পড়ে যায়, নিভে যায়। ভয়ে তাকে পুরোপুরি গ্রাস করে। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ঘুটঘুটে অন্ধকারে নিজেকে অসহায় মনে হলো। এবার সেই নারী অবয়ব বলতে লাগল, তুই ভুলেছিস নাম, আমাকে ওর থেকে আলাদা করিস না। কণ্ঠস্বরটা হালকা থেকে গম্ভীর হতে লাগল, যেন ওটা একেবারে তার কাছে চলে আসছে, ঠিক যেমনটা দাদু অনুমান করছিলেন। পেছন থেকে জাপটে ধরে তাকে সেই অবয়ব। অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলেন না। আল্লাহকে বারবার স্মরণ করছিলেন, বারবার তার পিঠের ওপর চাপ অনুভব করছিলেন। মনে হচ্ছিল প্রাণটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। শেষ চেষ্টাটা করার আগে তিনি আল্লাহ আকবার বলে জোরে একটি ঝাঁকি দেন। মুহূর্তের জন্য নিজেকে হালকা মনে হলো। দৌড়াতে শুরু করেন। তিনি কোন দিকে দৌড়াচ্ছেন জানেন না, কতক্ষণ দৌড়ালেন সেটাও মনে নেই। মনে আছে শুধু জ্ঞান হারানোর আগে সামনে হালকা একটা আলো দেখতে পেয়েছিলেন। পরদিন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করেন। পাশে অনেক লোকজন, সবাই তার দিকে তাকিয়ে আছে। রাতের ঘটনাটা খুলে বলেন। প্রাণে বাঁচলেও নিজের কোমরের বল হারান তিনি। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। পরের এলাকার একজন সুনামধন্য কবিরাজের কাছে দাদুকে নিয়ে গেলে তিনি বলেন, মেয়েটির কাছ থেকে ওই জিনটি আলাদা করার জন্য এত কিছু ঘটছে। এমনকি আপনার দাদির সন্তান নষ্ট হওয়ার জন্য ওই জিন দায়ী। পরবর্তীতে সেই ভয়ঙ্কর নারী জিনটিকে আটক করেন এবং একটি বোতলে বন্দী করে ভৈরব নদীর পানিতে ফেলে দেন। এরপর দাদু অনেক বছর জীবিত ছিলেন। জীবনের চলার পথে আর কখনো তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেননি। কোমরের উপরের অংশ বাঁকা হয়েছিল, মাথা নিচের দিকে ঝুঁকে থাকত, লাঠি ভর দিয়ে হাঁটতেন। তবে এরপর আর এমন কিছু ঘটেনি। সন্তানের বাবা হয়েছিলেন, পরিবারেও আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনার সম্পূর্ণ বিবরণ।